মিশরে অবস্থিত সবচেয়ে কঠিন এবং জটিল জেল, যেখান থেকে কেউ পালাতে পারে না। আর এমনই জেলে একদল মানুষ আটকে পড়ে। এমনকি তাদের সমস্যা আরও বেড়ে যায় যখন তারা দেখতে পায় এই জেলে শুধুমাত্র মানুষ নেই, বরং রহস্যজনক কিছু জীবজন্তু রয়েছে। এখন প্রশ্ন হলো, এমনটা হবার কারণ কি এবং এরকম জটিল জেল তৈরি করার কারণ কি? আসলে এর পিছনে একটি ইতিহাস রয়েছে। সেই সব কিছুই আমরা এই ভিডিওতে দেখতে পাবো। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি পিরামিড। সালটা হলো 2013। ইজিপ্টে খুঁজে পাওয়া একটি পিরামিড দেখানো হয়। একদল আর্কিওলজিস্ট এই নতুন পিরামিডটি খুঁজে পেয়েছে। এই পিরামিডের বিশেষত্ব হলো এর বেসটা ত্রিভুজ আকৃতির। আসলে এই ইজিপ্টেরই শহর গিজাতে অবস্থিত বাকি পিরামিডগুলোর বেস চতুর্ভুজ আকৃতির ছিল, কিন্তু বর্তমানে এই নতুন পিরামিডের বেস ত্রিভুজ আকৃতির, যার ফলে মানুষের কাছে এটা একটা অবাক করার বিষয়। এখন এই আর্কিওলজিস্টের টিমের প্রধান, যার নাম ডক্টর মাইলস, সে ডিসাইড করে এই নতুন পিরামিডের খনন করবে এবং এর ভেতরে কি রয়েছে সেই সব কিছু তারা ভালোভাবে চেক করবে। কিন্তু এই শহরের মানুষজন এই মন্তব্য শুনে রাস্তায় রাস্তায় আন্দোলন করতে শুরু করে দেয়, কারণ তাদের মতে এই পিরামিড খনন করলে বিপদ বেড়ে যাবে। কারণ আজ পর্যন্ত তারা যতবারই এই পিরামিডটিকে খনন করার চেষ্টা করেছে, ঠিক ততবারই তাদের সাথে খারাপ কিছু ঘটেছে। তাই এবারও যদি এই টিম এই খনন কার্য কন্টিনিউ চালিয়ে যায়, তবে তাদের শহরে এক ভয়ানক বিপদ আসতে চলেছে। আর এই বিপদ তারা কোনো রকমভাবেই ঠেকাতে পারবে না। কিন্তু ডক্টর মাইলসের কাছে এই সব কিছু একটি কুসংস্কার মনে হয়। তাই সে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে এই পিরামিডের খনন করার কাজ শুরু করে দেয়। এখন এত বড় খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে, এমনকি নিউজ রিপোর্টাররাও এখানে চলে আসে। এবং এদের মধ্যে একজন নিউজ রিপোর্টার ছিল, যার নাম সানি সবার প্রথমে ডক্টর মাইলসের ইন্টারভিউ নেয়। ডক্টর মাইলস তাকে জানায় তাদের এই খনন কার্যে এমন কিছু নতুন তথ্য বেরিয়ে আসবে যেটা ইতিহাস সৃষ্টি করবে। এমনকি সে জানায় এই কাজে তার একমাত্র মেয়ে নোরাও রয়েছে। মাইলস আরও বলে তার বিশ্বাস এই পিরামিড খনন করলে তারা আখেনাটেনের ইনফরমেশন খুঁজে পাবে। আসলে আখেনাতেন হল ইজিপ্টের এক প্রাচীন দেবতা, কিন্তু এরা যখন নোরার ইন্টারভিউ নেয় তখন তার মতামত তার বাবার মতামতের থেকে অনেকটাই ভিন্ন থাকে। সে জানায় এই পিরামিডে আখেনাতেনের কোনো রকম ইনফরমেশন নেই। এমনকি সে ব্যাখ্যা করে এই পিরামিড কেউ তৈরি করেনি, বরং দীর্ঘ বছর ধরে ধুলোবালি জমে জমে এমন স্ট্রাকচার তৈরি হয়েছে। এরপর নোরা এবং তার বাবা সানিকে সেই স্যাটেলাইট ইমেজগুলো দেখায়, যেটা নাসা থেকে তারা নিয়ে এসছে। আর এই ছবিটা ছিল সেই পিরামিডের স্যাটেলাইট থেকে তোলা ছবি। ডক্টর মাইন্স এখানে লক্ষ্য করে এই ছবি অনুযায়ী বেশ অনেক বড় অংশ এখনো মাটির তলায় রয়েছে। এখন সানি মজা করেই নোরাকে প্রশ্ন করে, যেহেতু মহাকাশ থেকে এরকম দৃশ্য দেখা যাচ্ছে, তাহলে এলিয়েনরা সেই পিরামিডটিকে টার্গেট করতে পারে এবং পৃথিবীতে আসার জন্য তারা এখানেও তো ল্যান্ড করতে পারে। নোরা এই কথা শুনে হাসতে শুরু করে দেয়, কারণ এই কথার কোনো লজিক নেই এবং এই ব্যাপারে সে কিছুই জানে না। এমনকি এই এলিয়েনের আলোচনা ডক্টর মাইন্সের কাছেও ভালো লাগে না। সে বলে, আমরা পিরামিড নিয়ে আলোচনা করছিলাম, তাই অন্য টপিক নিয়ে আলোচনা না করলেই ভালো হবে। এখন সন্ধ্যা হলে নোরা তার মায়ের সাথে কথা বলে এবং তার মাকে জানায় সে এখানে সুরক্ষিত রয়েছে এবং তাদের মিশন খুব ভালোভাবে চলছে। একইভাবে তারা এখানে কি কি জিনিস খুঁজে পেয়েছে সেই সব কিছু তার মাকে জানিয়ে দেয়। কিন্তু এই কথাবার্তার মধ্যে একটি রোবট তাকে বিরক্ত করতে শুরু করে দেয়। আর এই রোবটটা তৈরি করেছে তারই বয়ফ্রেন্ড জাহির। সে তাদেরকে জানায় এই রোবটটা ভিডিও এবং ফটো তুলতে পারে এবং সেই সব জিনিসগুলোকে লাইভ স্ট্রিম করতেও পারে। অর্থাৎ তারা কন্ট্রোল সেন্টারে বসে এই ভিডিও এবং ছবিগুলো লাইভ দেখতে পারবে। সে আরও বলে সে এই রোবটের একটি নাম দিয়েছে, আর সেটা হলো শটি। পরের দিন সকালে এই পিরামিডের খনন কার্যে যে ওয়ার্কাররা কাজ করছিল, তারা ডক্টর মাইন্সকে খবর দেয় ইতিমধ্যে তারা একটি রাস্তা খুঁজে পেয়েছে, যার সাহায্যে পিরামিডের ভেতরে প্রবেশ করা যায়। এখন এই কথা শুনে ডক্টর মাইন্স এবং তার বাকি সহযোগীরা সঙ্গে সঙ্গে এই পিরামিডের কাছে চলে যায় এবং তাদের প্রত্যেকের মনে আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকে। এবং সেই ওয়ার্কার যখন গেটের শেষ পাথরটা সরায়, ঠিক তখনই এক বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে এবং কয়েক মুহূর্তের জন্য প্রত্যেকটা মানুষ প্রায় অন্ধ হয়ে যায়। তারা কিছুই দেখতে পায় না এবং শেষে গিয়ে সেই ওয়ার্কার যে এই পাথরটা সরিয়েছিল তার বড়সড় ক্ষতি হয়ে যায়। কিন্তু ডক্টর মাইন্স এখানে তার মেডিকেল এক্সপার্টদের নিয়ে কাজ করছিল, তাই সে যত তাড়াতাড়ি সম্ভব এই ওয়ার্কারের ট্রিটমেন্ট করে এবং ভাগ্যক্রমে তার জীবনটা বেঁচে যায়। কিন্তু তাদের সমস্যা এখানেই থেমে থাকে না।
বরং আরও বেড়ে যায় যখন ডক্টর মাইন্সের কাছে মিনিস্ট্রি অব অ্যান্টিকুইটিস থেকে একটি মেসেজ আসে। তারা মাইন্সকে অর্ডার দেয় সে যেন তার এই কাজ 24 ঘন্টার মধ্যেই বন্ধ করে দেয় এবং সেই জায়গাটা পুনরায় আগের মতো করে ফেলে। আসলে এমন অর্ডার দেওয়ার একটাই কারণ, আর সেটা হলো শহরের মানুষ ক্রমাগত তাদের আন্দোলন আরও বাড়িয়ে চলেছে এবং এই পরিস্থিতিটা আরও খারাপের দিকে যাচ্ছে। এখন এই সমস্ত অভিযোগ শুনে ডক্টর মাইন্স অবশেষে ডিসিশন নিয়ে নেয় তারা এই কাজ এখানে বন্ধ করে দেবে এবং সকাল হলেই তারা এখান থেকে চলে যাবে। এখন পরের দিন সকালে নোরা যখন জানতে পারে তার বাবা এই মিশন এখানেই বন্ধ করতে চলেছে, সে এর বিরোধিতা করে। সে তার বাবাকে বোঝায় এত কষ্ট করে তারা এই পিরামিডটিকে খুঁজে পেয়েছে, তাই তাদের অন্তত একটা জিনিস এমন খুঁজে বের করা উচিত যেটার সাহায্যে মানুষকে বোঝাতে পারবে তারা এই পিরামিডটি খুঁজে পেয়েছিল, আর এমনটা করতে পারলে তাদের নাম এবং সম্মান অনেকটাই বেড়ে যাবে। এখন এই প্রত্যেকটা কথা শুনে অবশেষে ডক্টর মাইন্স প্ল্যান করে তাদের এই রোবটটা, যার নাম শটি, তাকে এই পিরামিডের ভেতরে পাঠাবে এবং তার সাহায্যে ছবি এবং ভিডিও ফুটেজ তারা কালেক্ট করবে। এখন এই কথাবার্তার মধ্যে এখানে একজন মিলিটারি অফিসার চলে আসে এবং সে এদেরকে ওয়ার্নিং দেয়, কারণ এই সময়ের মধ্যে তাদেরকে এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা কেউই এখান থেকে যায়নি। ডক্টর মাইন্স এই মিলিটারি অফিসারকে কোনো রকমে শান্ত করে এবং তারপর তাদের মিশন পুনরায় চালু করে। জাহিরের তৈরি করা সবচেয়ে দামি রোবট সেই পিরামিডের গুহার মধ্যে ঢুকিয়ে দেয়। কিছুটা যেতেই সেই রোবট তার ক্যামেরার সাহায্যে ভিতরের দৃশ্যগুলো তাদেরকে দেখাতে শুরু করে দেয়। তারা লক্ষ্য করে ভিতরে এখনও সেই বিষাক্ত গ্যাস রয়েছে এবং একইভাবে পিরামিডের দেওয়ালগুলোতে ইজিপ্টের সেই বিভিন্ন রকম দেবদেবীর ছবি আঁকা রয়েছে। তারা সেই প্রত্যেকটা ছবি ভালোভাবে দেখার চেষ্টা করে, কিন্তু তখনই একটি অদ্ভুত জীব তাদের ক্যামেরার সামনে দিয়ে চলে যায়। জাহির তার রোবটটা পিছনে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার রোবটটা ডিসকানেক্ট হয়ে যায়। সে বারবার চেষ্টা করেও তার রোবটের সাথে যোগাযোগ করতে পারে না। জাহির মনে করে ভিতরে কোনো কুকুর রয়েছে এবং সেই কুকুরটাই তাদের এই রোবটটাকে নষ্ট করে দিয়েছে। এখন জাহিরের কাছে রোবটটা অনেক দামি জিনিস, কারণ সে এই রোবটটা অনেক টাকা খরচ করে তৈরি করেছে। তাই জাহির ডক্টর মাইন্সের কাছে রিকোয়েস্ট করে সে যেন তার কোনো মেম্বারকে এই পিরামিডের ভেতরে প্রবেশ করায়, কারণ যে করেই হোক তাকে রোবটটা ফিরে পেতে হবে। এখন প্রথম দিকে ডক্টর মাইন্স সম্পূর্ণ না করে দেয়, কারণ মিলিটারি অফিসাররা তাদেরকে ওয়ার্নিং দিয়েছে, আর সেটা হলো এখনই এই জায়গা ছাড়তে হবে। কিন্তু জাহির তাকে বারবার রিকোয়েস্ট করে, যার ফলে অবশেষে ডক্টর মাইন্স রাজি হয়ে যায়। তারা ডিসাইড করে ডক্টর মাইন্স এবং জাহির সেই পিরামিডের মধ্যে প্রবেশ করবে, কিন্তু এই ডিসিশনে বাকিরা মোটেও রাজি হয় না, কারণ তাদের মতে তারা একটি টিম হয়ে কাজ করছে, তাই এই রিস্কের কাজটাও তারা একসাথে করবে। এখন এই ধরনের আলোচনা চলতে চলতে হঠাৎ করে সেই মিলিটারি অফিসার আরও একবার এখানে চলে আসে এবং সে এদেরকে বন্দুকের ভয় দেখায় এবং আরও একবার ওয়ার্নিং দেয় তাদেরকে এখনই এখান থেকে চলে যেতে হবে। জাহির পুরো ঘটনাটা মিলিটারি অফিসারকে বোঝায় এবং রিকোয়েস্ট করে তারা যেন আর কিছু সময় তাদেরকে দেয় এবং তারপর তারা এখান থেকে চলে যাবে। মিলিটারি অফিসার তাদেরকে 2 ঘন্টার সময় দেয় এবং এর মধ্যে সেই রোবটটা বের করতে হবে এবং এখান থেকে চলে যেতে হবে। এখন এরা প্রত্যেকে সেই পিরামিডের মধ্যে ঢুকে পড়ে। ডক্টর মাইন্স প্রত্যেককে সতর্ক করে দেয় তারা যেন ভিতরে থাকা কোনো জিনিসেই টাচ না করে, কারণ এই জিনিসগুলো ইজিপ্টের ইতিহাস। এখন কিছু দূর যেতেই জাহির তার সেই রোবটের একটি টুকরো খুঁজে পায়, যেটা দেখে তার মনটা একদম ভেঙে যায়। একইভাবে তাকে এই রোবটের সম্বন্ধে নাসার কাছেও রিপোর্ট করতে হবে এবং হয়তো আজকের পর থেকে তার সাথে সেই সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে। আর এই সব ভেবে চিন্তে তার চিন্তা আরও বেড়ে যায়। এরপর এই পুরো টিম সেই সুড়ঙ্গের মধ্যে একটি নতুন সুড়ঙ্গ খুঁজে পায়, যেটা ক্রমশই ওপরের দিকে চলে গেছে। তারা প্রত্যেকে সেই সুড়ঙ্গ দিয়ে ওপরে চলে যায়। এখানে এসে তারা দেখে প্রচুর পুরনো মূর্তি এবং স্ট্রাকচার এখানে পড়ে রয়েছে। প্রত্যেকে যখন এই সব কিছু দেখতে ব্যস্ত থাকে, নোরা নামের সেই মেয়েটি একটি ধারালো অস্ত্র খুঁজে পায়, যেটা মেটাল দিয়ে তৈরি। এবং অবাক করার বিষয়, তারা যখন এই পুরনো অস্ত্রের ধুলোগুলো পরিষ্কার করে, তারা দেখতে পায় সেখানে রক্তের দাগ লেগে রয়েছে। নোরা সঙ্গে সঙ্গে সেই অস্ত্রটা তার সাথে নিয়ে নেয়, শুধুমাত্র সেটা পর্যবেক্ষণ করার জন্য। এখন এইসবের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায়, আর সেটা হলো তারা রাস্তা খুঁজে পাওয়ার জন্য যেই তারটা তারা শুরু থেকে এই পর্যন্ত লম্বাভাবে রেখে এসেছিল, কিন্তু কোনো কারণবশত সেটা টুকরো হয়ে যায়, যার ফলে তাদেরকে ফিরে যেতে অনেক সমস্যা হবে। তারা বেশ কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তারপর তারা ভয়ে ভয়ে অন্য একটি রুমে প্রবেশ করে। এখন এখানে জাহির তার রোবটের বাকি অংশটা খুঁজে পায় এবং তার পরের মুহূর্তেই একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। তারা যেই রুমের ফ্লোরে দাঁড়িয়ে থাকে, সেই ফ্লোরটা ভেঙে নিচে পড়ে যায়
এবং তারা সোজা মাটিতে আছড়ে পড়ে। এমনকি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন ওপর থেকে বড় বড় কংক্রিটের টুকরো তাদের উপর আছড়ে পড়ে এবং একটি টুকরো জাহিরের পায়ের মধ্যে আছড়ে পড়ে, যার ফলে সে আর নড়াচড়া করতে পারে না এবং তার পা সেই পাথরের তলায় চাপা পড়ে যায়। এখন এই টিমের বাকি মেম্বাররা তাকে এই বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হাজার চেষ্টা করেও তারা এই পাথরটাকে সরাতে পারে না। এখন এর মধ্যে সানি নামে সেই মেয়েটি বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা করে। সে এই রুমের মধ্যে একটি সুড়ঙ্গ খুঁজে পায়। সে সেখানে প্রবেশ করে এবং এখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তখনই এক রহস্যজনক জীব তার উপর অ্যাটাক করে, যার ফলে সে আবারও নিচে পড়ে যায়। এখন এরকম ঘটনা দেখে ডক্টর মাইন্স খুব চিন্তায় পড়ে যায়, কারণ এখনো অবধি যা যা ঘটনা তাদের সাথে ঘটেছে সেগুলো তার ধারণার বাইরে। তারা কেউই বুঝতে পারে না তাদের এখন কি করা উচিত। এবং এমন অবস্থায় ডক্টর মাইন্স এই ঘরের দেওয়ালে মিশরীয় নকশা দিয়ে তৈরি কিছু সংকেত দেখতে পায়। ডক্টর মাইন্স এই সংকেতগুলো মন দিয়ে পড়ে এবং এটা কোনো সাধারণ লেখা নয়, বরং একটি সতর্কবাণী, যেখানে লেখা থাকে এই দরজার পিছনে বিপদ রয়েছে, কিন্তু কি ধরনের বিপদ রয়েছে সেই সম্বন্ধে কোনো কিছুই লেখা থাকে না। এখন যেহেতু এই টিমের একটা মানুষও এটা জানে না তারা কোন রাস্তা দিয়ে গেলে বাইরে বের হতে পারবে, তাই তাদেরকে এই দরজার পেছনে যেতেই হবে, অর্থাৎ এর কোনো বিকল্প রাস্তা নেই। প্রথম দিকে ডক্টর মাইন্স এখানে অপেক্ষা করার প্ল্যান করে এবং তার বিশ্বাস একটা সময় সেই মিলিটারি অফিসার তাদেরকে খুঁজে না পেয়ে এই পিরামিডের মধ্যে অবশ্যই চলে আসবে এবং তখন তারা বাইরে বেরিয়ে যাবে। কিন্তু নোরা তাদেরকে মনে করিয়ে দেয় সেই মিলিটারি অফিসার তাদেরকে 2 ঘন্টা সময় দিয়েছে, তাই এখানে অপেক্ষা করা সম্পূর্ণ বোকামি হবে। তাই এই পুরো টিম সেই দরজা খুলতে শুরু করে দেয়। কিন্তু এইসবের মধ্যে জাহির নামে সেই ছেলেটি তখনও সেই পাথরে চাপা পড়ে মাটিতে শুয়ে থাকে। প্রত্যেকে বুঝতে পেরে যায় সে তাদের সাথে যেতে পারবে না, তাই প্রত্যেকে তাকে বোঝায় তারা পুনরায় যখন ফিরে আসবে তখন তাকে এখান থেকে নিয়ে যাবে। এবং এরপর এরা সেই দরজাটা খুলে ফেলে এবং তারা লক্ষ্য করে ভিতরে অন্ধকার এবং কোনো জিনিসই ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তাদেরকে বের হতেই হবে। তাই তারা আস্তে আস্তে সেই রুমে প্রবেশ করে এবং এমন অবস্থায় তারা একটা জোরে চিৎকার শুনতে পায়, আর এই আওয়াজটা তাদেরই পরিচিত মেম্বার জাহিরের গলা। নোরা এবং ডক্টর মাইন্স সেই দিকে ছুটে যায় এবং সেখানে গিয়ে দেখে জাহির সেখানে নেই, বরং তার পা যেই পাথরে আটকে পড়েছিল সেখানেই টুকরো হয়ে পড়ে রয়েছে এবং চারপাশে রক্ত লেগে রয়েছে। এবং এই রক্ত দেখে তারা একটা জিনিস বুঝতে পারে, কোনো অদ্ভুত জীব তার এই মৃতদেহটা টানতে টানতে এখান থেকে নিয়ে চলে গেছে, যার কারণে রক্তের দাগ হয়ে গেছে। নোরা এই দৃশ্য দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। প্রথমত এরকম অন্ধকার ঘর এবং বেশ কয়েক ঘন্টা ধরে তারা এখানে রয়েছে এবং তার মধ্যে এরকম ভয়ানক ঘটনা তাকে পুরো আতঙ্কে ফেলে দেয়। তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে এবং তার সাহস বাড়ানোর চেষ্টা করে, কিন্তু আসলে দেখতে গেলে ডক্টর মাইন্সের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। সেও খুব আতঙ্কে রয়েছে এবং এই সব কিছু দেখে ডক্টর মাইন্স তার বাকি 2 জন মেম্বারকে এই ঘটনার সম্বন্ধে সত্যিটা জানায় না। সে তাদেরকে গিয়ে একটি মিথ্যে গল্প বলে। সে বলে তাদের মেম্বার জাহির সেই পাথর সরাতে গিয়ে আরও একটি পাথরে চাপা পড়ে মরে গেছে, কিন্তু আসলে তেমনটা হয়নি। সে ভালোভাবে জানে এটা কোনো রহস্যময় জীব করেছে, কিন্তু সে তাদেরকে সত্যিটা বলে না। কিন্তু সানি তার এই কথায় বিশ্বাস করে না। তার অনুমান এখানে এমন কিছু ঘটছে যেগুলো ডক্টর মাইন্স তাদেরকে বলছে না, তাই সে তাকে এই পরিস্থিতির জন্য দোষারোপ করে। সে বলে তুমি একজন আর্কিওলজিস্ট এবং তোমার এই ব্যাপারে আগের থেকে জানা উচিত ছিল, এমনকি আমরা তোমার উপর বিশ্বাস করে এখানে এসেছি। তাই আজ এখানে যা যা বিপদ ঘটছে প্রত্যেকটা বিপদের দায়ভার তোমায় নিতে হবে। এরপর এই টিম আবারও তাদের যাত্রা শুরু করে দেয় এবং এবার তারা একটি সরু টানেলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে শুরু করে। আর এই টানেল দিয়ে পাশাপাশি 2 জন মানুষ যেতে পারবে না, অর্থাৎ এটা এতটাই সরু যার ফলে এদের প্রত্যেককে লাইন দিয়ে যেতে হয়। এখন ধীরে ধীরে তারা যত গভীরে যায় নোরা ততই অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আসলে সে এই লাইনের একদম শেষে রয়েছে এবং সে বারবার অনুভব করছে কিছু একটা তাদেরকে ফলো করছে। সে যখন পেছনে তাকায় সে অন্ধকারের মধ্যে বেশ কয়েকটা লাল চোখ দেখতে পায়, আর এই জিনিসটা দেখে তার মনে আরো বেশি ভয় উৎপন্ন হয়। নোরা চিৎকার করে এদেরকে আরো তাড়াতাড়ি এগোতে বলে। প্রত্যেকে যত তাড়াতাড়ি সম্ভব এগোতে শুরু করে দেয়, কিন্তু একটা সময় সেই লাল চোখগুলো তার কাছাকাছি চলে আসে, যার ফলে সাহিদ সঙ্গে সঙ্গে বাইরে বের হয় এবং এদেরকে টেনে টেনে বাইরে বেরোতে সাহায্য করে এবং অবশেষে তার বন্দুক দিয়ে এই অদ্ভুত জীবগুলোর ওপর গুলি চালায়। কিন্তু একটা সময় গুলি শেষ হয়ে যায় এবং শাহিদ লক্ষ্য করে সেই টানেল দিয়ে ছোট ছোট বাদরের মতো কিছু অদ্ভুত টাইপের দেখতে জীব বেরিয়ে আসছে। আর এটা দেখে তারা কিছুটা নিশ্চিন্ত হয়, কারণ এত ছোট জিনিস তাদের কোনো ক্ষতি করতে পারবে না।
কিন্তু ঠিক পরের মুহূর্তেই সেই টানেল দিয়ে দৈত্যাকার জীব বেরিয়ে আসে এবং সে শাহিদকে টেনে সেই টানেলের ভিতরে নিয়ে যায়। এখন এরকম পরিস্থিতি দেখে বাকি মেম্বাররা খুব ভয় পেয়ে যায়। তারা ঘরের এক কোণায় চুপচাপ লুকিয়ে থাকে, কিন্তু এখানে কোনো সেফটি নেই, কারণ এখান থেকে পালানোর মতো ভালো রাস্তাও নেই। এখন এইসবের মধ্যে ডক্টর মাইন্স লক্ষ্য করে মিডিয়া রিপোর্টার সানির গালে সেই জীব যেই আঁচড়টা দিয়েছিল সেটা ইনফেকশন হয়ে গেছে। এখন এইসবের মধ্যে ডক্টর মাইন্স আরও একটি ইজিপ্টের নকশা খুঁজে পায়, আর এই নকশা পড়ে সে জানতে পারে এটা কোনো পিরামিড নয়, বরং এটা আসলে একটা জেল। আর এই জেলে ইজিপ্টের দেবতা আনুবিসকে বন্দি করে রাখা হয়েছিল। আনুবিসকে বলা হয়েছিল সে যদি এই জেল থেকে বের হতে চায় তবে তাকে এমন একটি মানুষকে খুঁজে বের করতে হবে যে সব সময় সত্যি কথা বলেছে এবং যার মন একদম পরিষ্কার। এমনকি নিয়মে লেখা রয়েছে এই জিনিসটা বোঝার জন্য তাকে সেই মানুষটির শরীর থেকে হৃৎপিণ্ড বের করতে হবে এবং একটি দাড়িপাল্লার একদিকে সেই মানুষটির হৃৎপিণ্ড এবং একদিকে তার নিজের আত্মাটাকে রাখতে হবে, এবং যদি হৃৎপিণ্ডের ওয়েট তার আত্মার ওয়েটের থেকে বেশি হয়ে যায় তবে এই মানুষটি মনের দিক থেকে একদম পরিষ্কার এবং সে সব সময় সত্যি কথা বলেছে, এটা প্রমাণ হয়ে যাবে এবং সেই জেল থেকে ছাড়া পেয়ে যাবে। কিন্তু সমস্যা হলো আনুবিস আজ পর্যন্ত এমন মানুষকে খুঁজে পায়নি যে জীবনে একবারও মিথ্যে কথা বলেনি, তাই সে আজও এখানে বন্দী রয়েছে এবং আজও সে মানুষকে একই রকমভাবে মার্ডার করে চলেছে শুধুমাত্র এই জেল থেকে ছাড়া পাওয়ার জন্য। এখন ডক্টর মাইন্স এই সব কিছু পড়ার পর সে পাশের দেওয়ালে যায় এবং একটি পাথরের মধ্যে হাত রাখে এবং অদ্ভুত ব্যাপার এমনটা করাতে এই রুমের প্রত্যেকটা দরজা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। এমনকি এই রুমের বিভিন্ন জায়গা থেকে বালি পড়তে শুরু করে। তারা প্রত্যেকে মনে করে এই বালি কিছু সময় পর হয়তো থেমে যাবে, কিন্তু তাদের ধারণা ভুল হয়। সময়ের সাথে সাথে এর পরিমাণ আরও বাড়তে থাকে এবং আরও নতুন নতুন জায়গা থেকে এই বালি পড়তে শুরু করে। তারা বুঝতে পেরে যায় তারা এখানে জীবিত অবস্থায় বালি চাপা পড়ে মরে যাবে, তাই প্রত্যেকে এখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু এমন অবস্থায় দৌড়াতে দৌড়াতে সানি এমন একটা জায়গায় চলে যায় যেখানে এক বিশাল সুড়ঙ্গ রয়েছে এবং তার নিচে লোহার তৈরি ধারালো জিনিস খাড়াভাবে দাঁড় করানো রয়েছে। সানি এই সব কিছু দেখতে পায়, কিন্তু সে তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সে নিচে পড়ে যায়, যার ফলে এই লোহার ধারালো জিনিসগুলো তার পেটে ঢুকে যায় এবং তার মৃত্যু হয়ে যায়। এদিকে নোরা দৌড়াতে পারে না, কারণ তার অর্ধেক শরীর বালিতে চাপা পড়ে যায়। এদিকে সানি মৃতদেহটাকে সেই অদ্ভুত জীবগুলো টুকরো টুকরো করে ফেলে এবং সেগুলো খেতে শুরু করে দেয়। বাকি মেম্বারদের কাছে এই সব কিছু দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। এখন এরা আবারও এখান থেকে বেরোনোর জন্য রাস্তা খোঁজার চেষ্টা করে। তারা এমন একটি রুমে যায় যেখানে সেই রোবটের আরও একটি টুকরো খুঁজে পায়। তারা দেখতে পায় এখানে রোবটের অ্যান্টেনাটা পড়ে রয়েছে, আর এটা দেখে তাদের মাথায় একটি বুদ্ধি আসে। তারা প্ল্যান করে এই অ্যান্টেনা ব্যবহার করে বাইরের মানুষের সাথে যোগাযোগ করবে। তাই তারা সঙ্গে সঙ্গে সেই অ্যান্টেনা তাদের নষ্ট হয়ে যাওয়া রোবটের মেশিনের সাথে যুক্ত করে ফেলে এবং ডক্টর মাইন্স সবার প্রথমে একটি ভিডিও রেকর্ড করে এবং এই ভিডিওতে সে ওয়ার্নিং দেয়। সে বলে এখানে একটি ভয়ানক জেল রয়েছে এবং এই পিরামিডের মধ্যে অদ্ভুত টাইপের জীবজন্তু রয়েছে যারা কিনা মানুষকে জীবন্ত অবস্থায় খেয়ে ফেলে। তাই তোমরা যারা এখানে প্রবেশ করবে সাথে করে বন্দুক এবং ধারালো অস্ত্র নিয়ে আসবে। একইভাবে এই ভিডিওতে সে বলে দেয় তারা এখানে কিভাবে আটকে পড়েছে এবং তাদের সাথে এখনো অবধি কি কি ঘটনা ঘটেছে সেই সব কিছু সে বলে দেয়, কারণ এটাই একমাত্র উপায় তাদের জীবন বাঁচানোর। এখন এইসবের মধ্যে ডক্টর মাইন্স এখানে একটি হিডেন চেম্বার খুঁজে পায় এবং অদ্ভুতভাবে এই চেম্বারে একটি মৃতদেহ থাকে এবং অবাক করার বিষয় এই মৃতদেহ এই সময়কার নয়, বরং অনেক পুরনো। অর্থাৎ এই মানুষটির মৃত্যু অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তবুও তার মৃতদেহ একদম সুরক্ষিতভাবে এখানে রাখা রয়েছে। একইভাবে তারা একটি বই দেখতে পায়। আসলে এই ব্যক্তি একজন জার্নালিস্ট, কিন্তু সে এখানে রিপোর্টিং করার জন্য এসেছিল এবং তারপর সে আর এখান থেকে বেরোতে পারেনি। এখন এরা সেই বইটা মন দিয়ে পড়তে শুরু করে, আর এই বইয়ের মধ্যে লেখা ছিল তারা এখান থেকে কিভাবে বের হতে পারবে। কিন্তু নোরা সেই বইটা কমপ্লিট করবে তার আগেই বড় বড় নখযুক্ত এক ভয়ানক হাত ডক্টর মাইন্সের পেটে আঘাত করে এবং এই আঘাত করেই তার শরীর থেকে হৃৎপিণ্ডটা বের করে ফেলে। এখন নোরা তার বাবার এরকম পরিস্থিতি দেখে সে চিৎকার করে ওঠে এবং কাঁদতে শুরু করে দেয়। সে সঙ্গে সঙ্গে হেল্প করার জন্য ছুটে যায়, কিন্তু এখানে থাকা সেই ক্যামেরাম্যান তাকে চেপে ধরে এবং তাকে এমনটা করতে বাধা দেয়, কারণ এমনটা করলে তারও মৃত্যু হয়ে যাবে। তাই সেই ক্যামেরাম্যান নোরাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায় এবং সে নিজেই সেই জায়গায় চলে যায় যেখানে ভয়ানক জীবটি ডক্টর মাইন্সকে ক্রমাগত আঘাত করে চলেছে। এখন এই ক্যামেরাম্যান এই দৃশ্যটা তার ক্যামেরার সাহায্যে রেকর্ড করে ফেলে।
সে লক্ষ্য করে এই দৈত্যটা অন্য কোনো জীব নয়, বরং সেই ইজিপ্টের দেবতা অ্যানুবাস, এবং সে এই জেল থেকে মুক্তি পাবার জন্য সবার প্রথমে ডাক্তার মাইন্সের হৃৎপিণ্ডটা বের করে ফেলে এবং একটি দাড়িপাল্লার মধ্যে চাপিয়ে দেয়। কিন্তু এবারও হৃৎপিণ্ডের ওজন তার আত্মার ওজনের থেকে বেশি হয় না, যার অর্থ হলো ডক্টর মাইন্সও তার জীবনে মিথ্যে কথা অবশ্যই বলেছে, যার ফলস্বরূপ এই দৈত্য এখান থেকে আর ছাড়া পায় না। এখন এই পুরো দৃশ্য দেখার পর নোরা এবং সেই ক্যামেরাম্যান চুপচাপ অন্ধকারের কোণায় বসে থাকে। এমনকি তাদের কান্নার শব্দটাও তারা চেপে রাখে, কারণ তাকে দেখে ফেললে তাদেরও মৃত্যু হয়ে যাবে এবং এতে তাদের কাজ হয়। এই দৈত্য তাদের পাশ দিয়ে চলে যায়, কিন্তু তাদেরকে দেখতে পায় না। এখন এই ক্যামেরাম্যান নোরাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায় এবং কিছুটা যেতেই তারা একটি মিলিটারি অফিসারের মৃতদেহ দেখতে পায়, যার কাছে একটি বন্দুক ছিল, এবং সেই বন্দুকটা এই ক্যামেরাম্যান সাথে নিয়ে নেয়। এবং একই সময় নোরা আরও একটি ইজিপ্টের লেখা দেখতে পায়, আর এখানে লেখা থাকে এই পিরামিডটা তৈরি করা হয়েছে শুধুমাত্র দেবতা অ্যানিবাসকে বন্দি করার জন্য, এবং সে যদি এখান থেকে মুক্ত হয় তবে সে তার বাবা অসিরিসের সাথে দেখা করতে পারবে। এখন এই সব দেখে ক্যামেরাম্যান তাকে প্রশ্ন করে সে কি এই লেখা পড়ে এটা বলতে পারবে তারা কিভাবে এখান থেকে বের হতে পারবে, কারণ এর ইতিহাস জেনে তাদের কোনো লাভ নেই, বরং তাদের জীবন নিয়ে ফিরে আসা সবচেয়ে বড় ব্যাপার। এখন নোরা তার কথা মতোই কাজ করে। সে এখানে প্রতিটা লেখা মন দিয়ে পড়ে এবং তার সংকেতগুলো লক্ষ্য করে এগিয়ে যায়, এবং একটার সময় মাথার ওপর দিয়ে একটি টানেলের মতো দেখতে পায় এবং তার মধ্যে দিয়ে একটি মোটা দড়ি ঝুলে রয়েছে। এরা দুজন ভালোভাবে বুঝতে পারে এখান থেকেই তাদেরকে বের হতে হবে। নোরার সঙ্গে সঙ্গে সেই দড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে এবং তাকে ফলো করতে করতে সেই ক্যামেরাম্যানও এগিয়ে যায়। কিন্তু কিছুটা যেতেই তাদের পিছনে অ্যানুবাস চলে আসে এবং সে ক্যামেরাম্যানকে ধরে ফেলে এবং তাকে নিয়ে এখান থেকে চলে যায়। নোরা বেশ ভয় পেয়ে যায়। সে আরো দ্রুত গতিতে ওপরে উঠতে শুরু করে, কিন্তু অ্যানুবাস তাকেও ছাড়ে না। সে তাকে ফলো করতে শুরু করে দেয়। নোরা বুঝতে পেরে যায় এই দৈত্যাকার জীবের গতির সাথে সে পারবে না, তাই সে হাতের মশাল দিয়ে এই দৈত্যাকার জীবের উপর আঘাত করে এবং এরপর নোরা ফাইনালি একদম টপ ফ্লোরে পৌঁছে যায়। কিন্তু পরের মুহূর্তে সেই দৈত্যাকার জীব তার কাছে চলে আসে এবং তাকে ধরে একদম নিচে নিয়ে যায়। নোরা যখন জ্ঞান ফেরে সে লক্ষ্য করে সে একটি বিশাল বড় দাড়িপাল্লার সামনে বন্দি অবস্থায় রয়েছে এবং তার সামনে প্রচুর রক্ত পড়ে রয়েছে। সাধারণত মানুষ এই সব কিছু দেখে খুব ভয় পেয়ে যাবে, কিন্তু নোরা এখানে তার সাহস দেখায়। সে এই ভয়ানক পরিস্থিতিতেও সে তার বুদ্ধি খাটিয়ে তার হাতে ছোট্ট চাকু ব্যবহার করে তার হাতের দড়িটা কাটতে শুরু করে দেয়। এখন অ্যানুবাস নোরার হৃৎপিণ্ড বের করবে, ঠিক তখনই নোরা নিজেকে মুক্ত করে ফেলে এবং তার অস্ত্র দিয়ে অ্যানুবাসের উপর অ্যাটাক করে এবং এখান থেকে পালাতে শুরু করে। একইভাবে ছোট ছোট জীবগুলো বেরিয়ে আসে এবং তারাও নোরাকে ফলো করতে শুরু করে দেয়, কিন্তু নোরা হার মানে না। সে আবারও সেই দড়ির সাহায্যে ওপরে ওঠে এবং তারপর একদম পিরামিডের গেটের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। নোরা অস্পষ্টভাবে লক্ষ্য করে তার সামনে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে এবং সে তার হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নোরা কোনো রকমে তাকে হেল্প করতে বলে, কিন্তু ছেলেটি খুবই ছোট, তাই সে বুঝে উঠতে পারে না সে কি করবে। এবং এমন অবস্থায় অ্যানুবাস আরও একবার এখানে চলে আসে এবং এবার সে এদের দুজনকে একসাথে ধরে নিয়ে এখান থেকে চলে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে।